ঘরে বাইরে সুরি না থাকিলে ওটার মনের দুঃখ হয় না নিবারণ। ঘরে বাইরে সুরি না থাকিলে ওটার মনের দুঃখ হয় না নিবারণ। ও তার না ঘাটে পিরি ঘাটে সব তার বিপরীত মাঝে জলে বিচ্ছেদ হুতাশন। ঘরে বাইরে সুরি না থাকিলে ও তার মনের দুঃখ হয় না নিবারণ। ও তার কিসের গৃহবাস চিন্তা যারে দগ্ধ করে ওরে 12 মাস। ও তার উরু উরু মন গৃহ জঙ্গলের সমান বিদ্যা বুদ্ধি সকল অকারণ। আশিসদার সঙ্গে আমার দেখা হয়েছিল বহু বছর আগে, আর আমার মনে হয় 2012 সালেও হতে পারে। আর সহস্র দোতারা বলে একটা অনুষ্ঠান হয়েছিল কালিকা প্রসাদ ভট্টাচার্যের, যেখানে আশিসদার সঙ্গে আমার দেখা হয়। এবং আমার এখনও মনে আছে কলা মন্দিরের করিডোরে 3 জন মানুষ গানের পরে আমি ফিরে চলে আসছিলাম, আমাকে থামিয়ে কথা বলেছিলেন। তাদের মধ্যে একজন আশিসদা ছিল এবং আশিসদা ইচ্ছা প্রকাশ করেন অবগাহন প্রহরে উজানে করবার জন্য, এবং সেটাই আমার প্রথম একক অনুষ্ঠান কলকাতাতে। সেই অনুষ্ঠানটা হয়েছিল কলা মন্দিরে, এবং সত্যি দোহার আর কালিকা প্রসাদের মানে সাহায্য না থাকলে, সেই বা সাপোর্ট না থাকলে সেই অনুষ্ঠান করা খুবই মুশকিল হতো। এবং আমার এখনও মনে আছে অনুষ্ঠান ছিল হাউসফুল, এবং সেই অনুষ্ঠানের কথা এখনও মানুষ কখনো ভোলে না। তারপরে এইভাবে আমরা প্রতি বছরই প্রায় একবার করে অবগাহন প্রহরে উজানে হয়ে এসেছে, এবং বরাবরই মানুষের একটা প্রচুর মানুষের সাড়া আমরা পেয়েছি এই অনুষ্ঠানের মাধ্যমে। এবং এই অনুষ্ঠান একটা মাইলস্টোন হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছরই অনুষ্ঠান একমাত্র কোভিডের সময়তে হয়নি, কিন্তু তাছাড়া কখনোই বাদ পড়েনি। এখন কোভিডের সময় চলে যাওয়ার জন্য হয়তো এটা আবার শুরু হবে। এইভাবে গভীরভাবে বাউল দর্শনকে দেখা, বোঝা, জানা এবং এককভাবে কোনো শিল্পীকে এইভাবে এতক্ষণ ধরে বাউল শিল্পীর অনুষ্ঠান, এটা একমাত্র অবগাহনেই হয়ে থাকে। এবং এর পুরোপুরি আদি ধারাতে কোনো অনুষ্ঠানের বাকি কোনো যন্ত্র বাদ্যযন্ত্র না নিয়ে। তো এটার ধরে রাখা এবং এটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা পুরো অবদানই কিন্তু আশিসদার। এবং সেখান থেকেই আশিসদার সঙ্গে আমার গভীর সম্পর্ক শুরু হয়, ভাই বোনের সম্পর্ক শুরু হয়। আমরা আর্টিস্টিক দিক থেকে আমাদের মধ্যে যোগসূত্র রয়েছে ঠিকই, কিন্তু সেটা ছাড়িয়ে গিয়ে কোথায় যেন একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। খুবই
আত্মিক একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। আশিসদাকে বা আশিসদার যে পরিবার, তাকে আমার নিজের পরিবার বলেই মনে হয়, এবং আমার মনে হয় আশিসদারও তাই মনে হয়। আর সেইভাবেই আশিসদা যখন আমার কাছে আসে, আশ্রমে আসে, তার মধ্যেও সেই মনোভাবটা আমি দেখতে পাই। তো এইভাবে যদি বলি, এবং আশিসদার নিজের কাজ সম্পর্কে যদি আমি কিছু বলি, আশিসদা হচ্ছে নাট্য সমালোচক। এই নাট্য সমালোচনা খুবই বিরল। সমস্ত বিশ্বেই নাট্য সমালোচকদের সংখ্যা অত্যন্ত সীমিত, এবং এটা একটা গভীর একটা বিষয়, এবং অত্যন্ত অধ্যবসায়ের সঙ্গে এ কাজ না করলে পরে এর গভীরে যাওয়া অসম্ভব। এবং ভারতের প্রতিনিধি হিসাবে আশিসদা অনেক আন্তর্জাতিক নাট্য যে উৎসব হয় তাতে উনি প্রতিনিধিত্ব করে থাকেন, এবং খুবই রিমার্কেবল বই উনি লিখেছেন, এবং সেগুলো পরবর্তী প্রজন্মের কাছে একটা সম্পদ হয়ে থাকবে, কারণ তাতে উনি সবই নথিবদ্ধ করেছেন। ওনার যে অভিজ্ঞতা, বিভিন্ন নাট্য ফেস্টিভ্যালে ওনার যাওয়া, বিভিন্ন নাট্য ব্যক্তিত্বের সঙ্গে পরিচয় হওয়া, এবং তাদের সম্পর্কে লেখা, এগুলো সবই আশিসদা করেছেন, এবং বাংলাতে সেটা একটা সম্পদ হয়ে থাকবে বাঙালি পাঠকদের কাছে। যদিও আমরা এরকম আশিসদার মতো মানুষ, যাদের কাজ অত্যন্ত সুগভীর, এবং আমাদের বাংলার সাহিত্য বা বাংলার যে নাট্যচর্চা বা বাংলার যে শিল্প চর্চা, আধ্যাত্মিক চর্চা, যদিও আমাকে সবসময় আশিসদা বলেন যে আমি ভগবানে বিশ্বাস করি না, কিন্তু আমার তোমাতে বিশ্বাস আছে। তো সেই জায়গা থেকেই বলতে পারি যে সেইভাবেও আশিসদার মধ্যে একটা আধ্যাত্মিক যোগসূত্রও রয়েছে যে ওনার কাজের মধ্যে। কারণ আমাকে উপস্থাপনা করা অবগাহনের মধ্যে, সেটাকে বাংলার যে আধ্যাত্মিক পরম্পরা রয়েছে তাকে উপস্থাপনা করা, তার কারণ বাউল সেটাই রিপ্রেজেন্ট করে। এবং বাউলের যে আত্মদর্শন, সেই আত্মদর্শন বাঙালির ভাবনা চিন্তার ফসল, বাঙালির আত্মমনন আত্মস্মরণের ফসল, এবং এই যে পরম্পরা, এটা খুবই ইউনিক, এবং এর সঠিক জায়গাকে দান করা, সঠিক স্থান প্রদান করা, এটাতে আশিসদার বিশেষ অবদান রয়েছে। এতে আমার বললে এতে কোনো অপরাধ হবে না, এবং সেটা মানে খুবই উল্লেখযোগ্য। জানতেই হোক অজান্তেই হোক, কিন্তু এরকম একটা কাজ গভীরভাবে মানুষকে স্পর্শ করেছে, অবগাহনের কাজ। এবং আশিসদার যে একটা বিশেষভাবে দেখতে পাই, সেটা হচ্ছে যে অদম্য একটা আগ্রহ, অদম্য প্রচেষ্টা মানুষকে অ্যাপ্রিসিয়েট করা, অন্যান্য শিল্পীদের অ্যাপ্রিসিয়েট করা। যেমন এখানে এসেছিলেন উনি শান্তিনিকেতনে, তো এখানে অবনীদার মিলন মঞ্চ, মিলন মেলা যেটা রয়েছে, থিয়েটার গ্রুপ, সেই থিয়েটার গ্রুপ বহু কাজ করেছে, কিন্তু আমাদের বাঙালি যারা, তারা খুব কম এই থিয়েটার গ্রুপ সম্পর্কে জানেন। অথচ ইউরোপের যে কোনো থিয়েটার ক্রিটিককে জিজ্ঞাসা করলে মিলন মেলার কথা বলতে পারবে সবাই, অবনীদার কথা, অবনীদার কাজ সবাই জানে। সেটাকে খুঁজে খুঁজে আশিসদা কিন্তু অবনীদার সম্পর্কে লিখেছে। তো এইরকমভাবেই খুবই রেয়ার কতগুলো কাজ, যেগুলো আশিসদার যাত্রার কারণেই, আশিসদা সারা পৃথিবীতে ঘুরে ঘুরে এই ব্যাপারগুলোকে উনি জানতে পেরেছেন, যে অনেক মানুষ, ভারতবর্ষের মানুষ যারা সুগভীরভাবে কাজ করেছেন, ভারতে থেকেই কাজ করেছেন, কিন্তু তাদের কাজের সঠিক মূল্যায়ন হয়নি। এই কাজগুলো আশিসদার মাধ্যমে কিন্তু অনেক প্রকাশ পেয়েছে। তো আশিসদা একজন গভীর চিন্তাশীল মানুষ। আশিসদার কাজ, যদি উনি আমাকে বলেন যে আমি খুবই সেলফিশ, কিন্তু ইন এ ওয়ে সেলফলেস। অন্যান্য আর্টিস্টদেরকে অ্যাপ্রিসিয়েট করা, অন্যান্য যে শিল্পের কাজ রয়েছে, শিল্প কাজ হয়েছে, সেগুলোকে তুলে ধরা,
এবং তার জন্য একটা লিটারেচার তৈরি করা, একটা লেখা তৈরি করা, কারণ লিখতেই হবে, লিখলে পরে বিষয়টি নথিবদ্ধ হয়ে থাকে। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ যেটা আশিসদা করে থাকে। পার্সোনালি আমি এটুকু বলতে পারি যে আশিসদা মধ্যে একটা সুমধুর ভাব রয়েছে, নিজের ভাই দাদার মতো ভাব রয়েছে, এবং আশিসদাকে যা খুশি তাই বলা যায়। আশিসদা আমাকে যা খুশি তাই বলতে পারেন, এরকম একটা জায়গা আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে। সেই জায়গা থেকে এতটা আপনভাবে কাউকে দেখলে পরে তার সম্পর্কে কিছু বলা মুশকিল হয়ে পড়ে। তাহলেও আমি চেষ্টা করলাম। আর কি বলবো, আশিসদা মঙ্গল হোক, সুস্থ থাকুন, আরও মানুষকে অনুপ্রাণিত করুন, ওনার কাজ আরও ব্যাপ্তি প্রকাশ করুক, এই প্রার্থনা করি। জয় গুরু। আশিসদার সাথে আমাদের আমরা যারা আপনার খুব কাছাকাছি থাকি, আপনার কাছ থেকে প্রচুর গল্প শুনি তাপস সেন এবং উৎপল দত্তকে নিয়ে। এই দুজন মানুষ সম্পর্কে মানুষের সাথে আপনার যোগাযোগ এবং সম্পর্ক কিভাবে তারা আপনাকে প্রভাবিতই বা করলেন? এটা তো ধরো এটাও ইউনিভার্সিটি আর কি। ইউনিভার্সিটিতে নাটক দেখার পরে আমাকে বিষ্ণুপ্রিয়া দেখা করে আমার সঙ্গে, এবং সেদিনই আমাকে বলে যে তুমি ওদের দলে জয়েন করবার জন্য আমাকে বলে। কিন্তু আমি দলে জয়েন করার থেকেও আমি খুব উৎসাহিত ছিলাম যে উৎপল দত্তের কাজটাকে কাছ থেকে বললাম না, ভেতরে ওইটা খুব কাজ করতো আর কি। দলের অনেক মানুষের ভিড়ে একজন অভিনেতা হওয়ার চাইতে আমাকে অন্য একটা কোনো জায়গায় থাকতে হবে, অন্য একটা জায়গা থেকে থিয়েটারকে দেখতে হবে। তো সেই কারণেই আমি তারপরে বিষ্ণুপ্রিয়ার কথাতেই আমি উৎপল দত্তের বাড়িতে যাই, এবং প্রথম দিনই যখন উনি আমায় জিজ্ঞেস করেন, আমি তখন বলি আমি কিন্তু অভিনয় করবো না, এবং উনি তো প্রায় লাফ মেরে উঠে সে মজা করে বলছিলেন, শোভা শোনো ও কি বলছে, ও অ্যাক্টও করবে না, এরম বলছে। তারপরে আবার খুব সিরিয়াস মানুষ হিসেবেই জিজ্ঞেস করছি কী করতে চাও, কেন তুমি, তাহলে তুমি এসো। এবং আবার এটাও ঘটনা ছিল, এই ধরনের কাজ তো করার মানুষ নেই, ফলে হচ্ছে উৎসাহিত হয়ে পড়েছিলেন আমার সম্পর্কে। এবং তারপরে আমার যাতায়াতটা খুব নিয়মিত হয়ে গিয়েছিল বিষয়টা সম্পর্কে, এবং খুব সিরিয়াস কাজের দায়িত্ব পাচ্ছিলাম এই পিক থিয়েটার পত্রিকার প্রকাশনার বিষয়ে। প্রথম সিরিয়াস কাজের দায়িত্ব পেলাম কল্লোলের একটা বিশেষ সংখ্যা প্রকাশিত হবে সেটা নিয়ে, এবং সেটা করতে গিয়েই আমার তাপসদার সঙ্গে যোগাযোগ হয়, তাপস সেনের সঙ্গে। এবং তাপসদার সঙ্গে যোগাযোগটা অদ্ভুত। তাপসদাকে বলেছিলাম যে কল্লোল সম্পর্কে বলতে হবে, তাপসদা বলেছিল আমি কিন্তু এটা উৎপলের সামনেই আমি ইন্টারভিউ দেব। তখন তো আমি খুবই ছোট, 26, 27, 28 বছর বয়স আমার। এই দুটো জায়ান্টকে সামনে রেখে আমি কি প্রশ্ন করব, আমি তো ভয়ে তটস্থ। তো যাই হোক, সে তো তাপসদা বলে না ওই দেবো, তো ঠিক আছে। এবং আমাদের তো এখান থেকে যেতে হতো অনেকটা দূর, তখন তো বাসে যেতে হতো, বা দুটো এখান থেকে সামবাজার থেকে বাস পাল্টে যাওয়া। আর আমার ঢাউস একটা ভিডিওকন একটা টেপ রেকর্ডার ছিল, সেই টেপ রেকর্ডারটা নিয়ে আমি যেতাম আর কি। যথারীতি তাপসদার ওই সে প্রথম দিনে দেখেছিলাম তাদের পাঞ্চুয়ালিটি, তাদের বন্ধুত্ব, তাদের শ্রদ্ধা উভয়ের প্রতি প্রথম দিনই টের পেয়েছিলাম। এবং রেকর্ডিংও শুরু হয়েছিল, কিন্তু মাঝপথে একটু চা এসছে, চা দেবে বলে এসছে, তখন উৎপলদা আমাকে বলছে যে রেকর্ডিংটা হলো কিনা দেখো। সত্যি রেকর্ডিংটা হয়নি, এবং আমি তো ভয়ে তটস্থ, কি করে একটা হয়নি যে কোনো কাজ। এবার উৎপলদা তো তার আগে তো অনেক গল্প শুনেছি, ভেঙে ফেলার গল্প, নানান কিছু, কি হয় এটা জানি। তাপসদাই বাঁচিয়ে দিলেন, ও ঠিক আছে হতেই পারে, আচ্ছা তাহলে তুমি এক কাজ করো, তুমি আমার বাড়ি চলে এসো। তারপরে আমি তাপসদার বাড়িতে যাই। সেই প্রথম দিনের একটা ছবি আছে, আমি জানি না, ছবি আর চিঠি, ছবি আছে, কিছু চিঠি আর চিঠি আছে, ছবি আছে, হ্যাঁ সেই চিঠিটা আছে। চিঠি তো প্রচুর আছে আমার কাছে, তাপসদার চিঠি, কারণ তাপসদা তখনকার তাপসদা, শোভাদি, তখন তো অন্য কিছু ছিল না, তখন চিঠি, ফলে প্রচুর চিঠি আসতো কাজের ইনস্ট্রাকশন হিসেবে, এবং ওই একদিন দুদিন বাদে বাদে চিঠি আসতো। এই চিঠি, ফলে চিঠির পাজা অনেক আমার কাছে এখনো আছে।
এবং তারপরে তো তাদের আমাদের সাথে ঘনিষ্ঠতাটা অনেকটাই হয়ে গিয়েছিল। বিয়ের সময় নেমন্তন্ন করে ফেললাম, তখন বুঝিনি যে বিয়েতে আসবে না, কিন্তু আমি আমার করাটা করে দিলাম। তো যাই হোক, পরে আবার তার একটা গিফটও দিয়েছিল, দুটো বই দিয়েছিল, ভালো বই দুটো। আপনি তো একটা ব্লগও লিখছেন। আমি একটা ব্লগও লিখছি, সেটা ব্লগটা লিখছি এই কারণে যে অনেক ব্যক্তিগত স্মৃতিচারণগুলো ইতিহাসে আসে না। হ্যাঁ ঠিক। বিশেষত উৎপলদার থেকেও তাপসদার সম্পর্কে, তাপসদার মানুষটাকে আমরা সত্যি জানিই না আর কি, এবং অনেক মানুষের নামই এরকম উঠে আসছে যাদের নাম আমরা জানি না, শুনিনি। ফলে আমার মনে হচ্ছে আমি যদি জানাতে পারি, জানতে পারি, এবং সেটা একেবারে ব্যক্তিগত স্মৃতিচারণার ঢঙে যদি জানাতে পারি, কথা আশিস নাম দিয়ে সেটা আমি করেছি। ব্লগটা ওই জন্যই করা আমার, যে যে কথাগুলো আমি বইতে ছাপতে পারবো না, কোনো কাগজে লিখতে পারবো না, সেই কথাগুলো আমার লেখা খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে, সেই কথাগুলো আমি বলবো। আমরা একবার স্কুল থেকে একটা নাটক করার, একটা কালচারাল প্রোগ্রাম করার চিন্তাভাবনা করেছিলাম। তো উনি খুব এটাতে আমাদের উৎসাহিত করেছিলেন। উনি তখন নাট্য জগতের নাম করা ব্যক্তিত্ব উষা গাঙ্গুলির একটা নাটক উনি মঞ্চস্থ করার ব্যবস্থা করে দিয়েছিলেন। বাংলাদেশে গিয়েছি ঘুরতে, ওখানে শিল্পকলা একাডেমিতে ওনাকে নিয়ে মানুষের যে উন্মাদনা, সেটা আমি নিজের চোখে দেখে এসেছি। বাংলাদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি ওনার সাথে গেছিলাম, ওখানকার মানুষও ওনাকে কাছে পেয়ে এমনভাবে মানে আন্তরিকতার সঙ্গে ওনাকে মানে এ করছেন যে সেটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আশিস গোস্বামী, বাংলাদেশ থিয়েটার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? আশিস গোস্বামী দুই বাংলার নাট্যপ্রেমীদের কাছে খুবই পরিচিত একটা নাম। আশিস আমার বন্ধু, কলকাতার বন্ধু। আমার জীবনের মানে কলকাতাতে লেখাপড়া করতে যাওয়ার সময়ের যে ইতিহাস, আমার লেখাপড়া, আমার প্রেম, আমার বিবাহ, আমার বর্তমান সংসারের সমস্ত কিছু আশিস গোস্বামী জানি। আমিও ঠিক তেমনি তার সম্পর্কেও জানি। তার মানে তার সাথে আমার সম্পর্কের বিষয়টা বুঝতেই পারছেন কত ঘনিষ্ঠ। বাংলাদেশে তাকে যখন আনি, আমি প্রথম পরিচয় করিয়ে দিয়েছিলাম মামুনুর রশিদ ভাইয়ের সাথে। সেই থেকেই বাংলাদেশে তার যাতায়াত। সে আসলেই বাংলাদেশে জলের হাতের, মানে আমার বউয়ের হাতের সে ইলিশ মাছ খেতে চাই, শুধুই ইলিশ। এবছর ইলিশ পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় আশিস আসবে শুনে ইলিশটা পালিয়ে গেছে। তারপরেও দাদা গো খাওয়াবো ইলিশ, যত রকম পদের রান্না হতে পারে বা খেয়েছো তুমি সব খাওয়াবো। কাজের কথায় আসি, আমি আর আশিস একটা কলকাতায় থাকাকালীন একটা পত্রিকা বের করতাম, সোপান। সে ছিল সম্পাদক, আমি ছিলাম সহকারী সম্পাদক। এই সোপান পত্রিকা নিয়ে আমরা অনেক লড়াই করেছি, অনেক বড় বড় পণ্ডিতদের সাথে, বিজ্ঞজনদের সাথে সাক্ষাৎ করেছি, তাদের সাক্ষাৎকার ছাপিয়েছি। আমি কলকাতায় থাকাকালীন আমার শিক্ষক দেবনারায়ণ গুপ্ত, তার সাক্ষাৎকারটা নিয়েছিলাম এবং ছাপানো হয়েছিল। এরকম তাপস সেন, আরো অনেকের সাক্ষাৎকার ছাপানো হয়েছিল এবং নিয়েছিলাম তাদের সাথে সাক্ষাৎ। তো আশিস খুবই কর্মঠ একটা ছেলে, অনেক পুস্তক, অনেক বই, যাকে বলি আমরা নাট্য সংক্রান্ত, সে লিখেছে। এপার বাংলা ওপার বাংলা দুই জায়গা থেকেই বেরিয়েছে।
আমি মানে ঘটনাচক্রে গেছি বাংলাদেশ, আমার নিজের থিয়েটার নিয়ে, সেখানে বৌদি এবং আপনারা দেখেছি, মানে একেবারে ঘরের মানুষ আপনারা ওখানে। আপনার তো একটা মানে অন্যভাবেই আপনার ওখানে পরিচিতি রয়েছে, অন্যভাবে দেখে মানুষজন ওখানে আপনাকে, অন্য সম্মান একটা। কি করে সম্ভব হলো এই কাঁটাতারের বেড়াজাল পেরিয়ে একেবারে ঘরের ছেলেটি হয়ে গেলেন ওখানে, তাও মানে এত এত সম্মান, এত মানে প্রত্যেকে ওখানে, যেটা দেখে ভালো লাগে খুব। এটা কি করে হলো, কি করে? আমার একটা থিওরি, আমি লাইফে চেষ্টা করি এটা করা, সেটা হলো যে কাজের জায়গায় বাদ দিয়ে না, আমি খুবই অন্য সাধারণ মানুষের মধ্যে আমি খুবই একটা সাধারণ মানুষ। এবং আমি এখন ছোটদের বলি যে মাস্তানিটা কর, তোর কাজের জায়গায় মাস্তানিটা কর, এবং সেই মাস্তানিটা যেন অধ্যত্ত না হয়। তার বাইরের মুহূর্তটুকু থেকে কিন্তু তুই একেবারে আর 5টা সাধারণ মানুষের মধ্যে সাধারণ মানুষ, সবার সঙ্গে মেলামেশা কর। না, ততটাই সাধারণভাবে আপনি ওদের সাথে মানে ওখানকার সবার সাথেই মেলামেশা করেন। কিন্তু আমি তবুও কথা প্রসঙ্গে দেখেছি, যখনই কথা ওঠে মানে নানাভাবে কিন্তু তারা আপনার প্রসঙ্গ তুলেন, এবং আপনি কি বলছেন, আপনি কি ভাবছেন, সেটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। মানে এই যে মানা, মানে আশিসদা কি বলছেন, এটা একটা তৈরি, এটা মানে এটা আমি জানি, এটার কোনো সূত্র আমি বলতে পারবো না। এটা যোগাযোগটা কিভাবে হলো? যোগাযোগটা হচ্ছে যে আমি ওই আমার ওই নাট্য একাডেমিতে ব্রেকট নিয়ে একটা কাজ ছিল, সেই কাজটা মামুনুর রশিদ দেখেছিলেন, দেখে তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে তার দলের হয়ে একটা কাজ করার, এবং সেই কাজটা আমি করতে গিয়েছিলাম। এবং বাংলাদেশে প্রথম ওই ধরনের একটা কাজ হলো আর কি। এটা নিয়ে তার বিরুদ্ধ মত ছিল, ইত্যাদি ছিল, বাইরে থেকে কেন এসে করছে, আমরা কি করতে পারি না। কিন্তু মামুনুর রশিদ সবটাকেই খুব সেফ করে আমাকে দিয়ে, এবং আমি যেভাবে চেয়েছি সেইভাবে আমাকে থাকার ব্যবস্থা, যাওয়ার ব্যবস্থা সব কিছু করে কাজটা আমি করতে পেরেছিলাম। এইটা দিয়ে আমার শুরুয়াত। ওই মামুনুর রশিদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছিলেন আমার বন্ধু, ওরা পড়তো রবীন্দ্র ভারতীতে, রহমত আলী এবং ওয়াইদা মল্লিক জলি, এরা দুজন বর্তমানে এরা তিনজনই বাংলাদেশ টেলিভিশন ফিল্মের খুবই নাম করা অভিনেতা অভিনেত্রী তারা এখন। তো ওরা আলাপ পরিচয় করিয়ে দিয়েছিল, এবং এখনো পর্যন্ত আমার যদি কেউ স্থায়ী ঠিকানা চায়, আমি কিন্তু ওই ওয়াইদা মল্লিক বা জলি ওদের ঠিকানাটাই দিই আর কি। ওটাই আমার স্থায়ী, সেই সম্পর্কটাই রয়েছে আর কি। মানে ওরা বাড়ি না থাকলেও কোনো আমার অসুবিধা নেই, এরকম একটা বিষয়টা। আবার মান অভিমানও হয়েছে, অনেকদিন কথা বলি না তাও হয়েছে, কিন্তু সম্পর্কটা এতদিন ধরে 30-35 বছর ধরে হয়েছে আর কি। আর আমার যেটা মনে হয় এটার কারণ হচ্ছে যে প্রায় ধরো ওই যে বললাম প্রায় 30 বছর ধরে যাতায়াত, এবং হচ্ছে যে আমি চেষ্টা করেছি যে যেমন খুব বড় মানুষদের সঙ্গে মেলামেশাটা, আবার ঠিক একেবারে এই সময় যারা কাজ করে তাদের সঙ্গেও মেলামেশাটা করতে, এবং তাদের কাজ দেখা, তাদের কাজ সম্পর্কে কথা বলা। হয়তো সেই আমার মনে হয় যে আমার কথা বলা বা আমার অ্যানালাইসিস বা থিয়েটার সম্পর্কে আমার ভাবনা, এবং ছড়িয়ে কাজ করায়। মানে এখন তো ধরো ঢাকায় যারা অনেক সিনিয়র মানুষ, তারাও বলেন যে আমাদের থেকে আশিস বেশি খবর রাখে, এবং সত্যি সত্যি তাই। আমাকে কোনো খবর রাখার জন্য কোনো আলাদা চেষ্টা করতে হয় না, আমি সব খবর আমি পাই। নানান প্রান্তে যে থিয়েটারের নানান কাজকর্মগুলো হয়, এটা আমার মনে এতদিন যাওয়া, এদের সঙ্গে সহজভাবে মেশা, এবং এই থিয়েটার নিয়ে আমার যে কথা বলা, সেই বলাগুলোর মধ্যে হয়তো কোথাও ওরা একটা ভালো লাগা প্রশ্রয় পেয়েছে বলে আমার মনে হয়। এর বাইরে আমি কোনো ব্যাখ্যা করতে পারবো না ওদের। আমি সত্যি ওদের কাছে কৃতজ্ঞ, এত ভালো লাগা, এত ভালোবাসা ওদের পাই। এই গবেষণার কাজে যখন মানে এলেন যে প্রথম আর কি, সেইটা একটু শুনবো যে কিভাবে গবেষণার কাজটা আমাকে, আপনি তো ভালো অভিনয় করতেন, এত ভালো গান করেন আপনি, সুদর্শন দেখতে, আপনার তো অভিনেতা হওয়ারই কথা ছিল। না সেটা বিষয় না। আমি বিষয়টা হলো যে এই আমাকে প্রথম উদ্বুদ্ধ করেন হচ্ছে ওই ডক্টর বিমল মুখোপাধ্যায়। তিনি বলেছিলেন যে এইরকম একটা বিষয় নিয়ে কাজ করা হয় না। আর দ্বিতীয়, এই যে উৎপলদার কাছে আমি গেলাম, উৎপলদার কাছে গেলাম, তিনি এই কল্লোল নিয়ে কাজটা যখন আমি করলাম, কল্লোলের একটি লেখা দেখে উনি আমাকে বললেন তুমি এই কাজটাই করো। এবং সেইটা আমার খুব মনে আছে। গল্পটা আমি বলি, বৃদ্ধ বয়সে বারবার ওই পুরনো গল্প বলতে ভালো লাগে আর কি। সেদিন কোনো একটা নাটকের শো ছিল,
তো শোভা দিয়ে আমাকে বললো যা উৎপলদাকে খুঁজছে, আর আমি তো সেদিন গেছি যে আজকে বেরোবে সংখ্যাটা, উৎপলদা খুঁজছে প্রথমে আমি ভয় পেয়ে গিয়েছিলাম আমি আর কি, ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে আমার মনে আছে। কিন্তু উৎপলদা যা মাত্র চেয়ারে বসেছে লাভ পেরে উঠে আমার জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরলে লাল সালাম কমবে, এরা চেয়ার দে বলে আমাকে বসালো। আমি তো কি কিছুই বুঝতে পারছি না। তারপর উনি যেটা করলেন, এই কল্লোল নাটকের সম্পর্কে যে লেখাটা লিখেছিলাম তার কীভাবে আমি সেগুলো জোগাড় করেছি, কি করেছি, সেগুলো কোথা থেকে পেয়েছি ইত্যাদি নানান বিষয় নিয়ে গল্প করতে করলেন আমার সঙ্গে। সত্যি সত্যি আমি তেমন খুব পরিশ্রম করে এটা জোগাড় করেছিলাম ওই বিষয়গুলো সম্পর্কে। উনি বলেন যে এই কাজ করার লোক নেই আশিস, এই কাজটা যদি ভালোবাসো তাহলে এই কাজটা করো। এই বিমলবাবু এবং ওনার এই যে কথাটা, এই দুটো কথা আমার কাছে মনে হলো খুবই আত্মীয়, এবং নিজেও আমি ফিল করছিলাম যে এই পড়াশোনা করতে গিয়ে, বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে গিয়ে ও আমার সঙ্গে প্রায় যেত লাইব্রেরিতে, লাইব্রেরি যে লিখতে হতো এরকম, মানে কিছু নেই, সবটাই আমাকে বিভিন্ন জায়গায় জোগাড় করে ন্যাশনাল লাইব্রেরিতে সকালবেলা আমরা দুজনে চলে যেতাম, বৌদিকে সঙ্গে নিয়ে ওই টিফিন নিয়ে যেতাম। হ্যাঁ, সারাদিন ধরে আমি দেখি এইগুলো লেখো, অবশ্যই লিখছে, এই করে 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 ওই কাজটা হয়। তার মধ্যে একটা দারুণ কথা শুনলাম, এটা জানতাম। হ্যাঁ, এই করে করে কাজটা হয়, আর কোনো ডকুমেন্টস নেই, কিছু নেই। পরে গবেষণা করতে গিয়ে বুঝেছিলাম যে এই ডকুমেন্টেশনের কাজটা ভীষণভাবে জরুরি। হ্যাঁ, এই যে ডকুমেন্টেশনের কাজটা জরুরি, এটা তো বোধহয় আপনি শুরু করলেন, আপনি করলেন বলে তারপর থেকে আপনার কাছ থেকে পড়ে আমরা জানতে পারছি, বা এখন তো অনেকেই আপনার সঙ্গেও থাকেন, আমি দেখেছি যে অনেকে কাজ করেন, মানে ডকুমেন্টেশনের কাজটা হচ্ছে, অল্প স্বল্পই হচ্ছে কিন্তু তবু হচ্ছে। সেইটা ভেবে আপনি ভবিষ্যতের কাছে কি আশা রাখেন? যে আমি বাংলাদেশ এবং এখানে দু জায়গাতেই আমি ধরো গত কয়েক বছর ধরে ভাবছি যে এই ডকুমেন্টেশনের কাজটা তো সবটা আমি করে উঠতে পারবো না, কিন্তু কি কি ডকুমেন্টেশন হওয়া উচিত, কিভাবে হওয়া উচিত, তার কিছু কিছু রেফারেন্স যদি আমি তৈরি করতে পারি, এই কাজটাই কিন্তু মূলত আমি এখন করছি। নিজের লেখার চাইতেও বেশি আমি এই কাজটাই করছি যে এইভাবে হতে পারে। এটা বাংলাদেশেও করছি, কারণ বাংলাদেশেও এখন আমার বই বিক্রি হয়, পাবলিশার্সরা বই ছাপতে চায় আমার, ওরা মানে আমি যদি একটা বই দিই ওরা ভাবেও না কি বই দিয়েছি, ওরা ছাপে। ফলে হচ্ছে কি আমি এই সুযোগটা, বা এই যে আজকে এতদিন লড়াই করার পরে এই সুযোগটা এসছে, এইটাকে সদ্ব্যবহার করবার জন্য আমি নানা ধরনের ডকুমেন্টেশনের কাজ দু বাংলাতেই করার চেষ্টা করছি। এবং এইটুকু করার জন্যই যে আগামী প্রজন্ম যদি একটু সচেতন হয় যে ডকুমেন্টেশনটা কি ভীষণভাবে জরুরি এবং কত রকমভাবে আমাদের ডকুমেন্টেশন হওয়া উচিত, সেই ভাবনাটা ভাবার জন্য। এবং এখন খালি আমি ডকুমেন্টেশনের কথাটাই আমি বেশিরভাগ সময় দু বাংলাতেই বলি। এবং এখন আগামী ধরো এই প্যান্ডামিক সিচুয়েশনে 5টি বই বেরিয়েছে আমার, এছাড়াও এখনও প্রায় 4টি বই আমার, সেটা পুরোটাই ডকুমেন্টেশন ভিত্তিক কাজ। সেই রতন থিয়াম থেকে শুরু করে আরও যারা আছে সবটাই ডকুমেন্টেশন ভিত্তিক কাজ। এবং আমি চাই যে এখন না যে কদিন আমি পারবো কাজ করতে, আমি ডকুমেন্টেশন ভিত্তিক কাজগুলো করা, এবং আরও চাই যে নতুন প্রজন্মের কাছে যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে আমি একটু তৃপ্ত হব। এইটুকুই আমি চাই, বেশি কিছু আমি চাই না, চাওয়া নেই আমার। আসলে আশিসদার সঙ্গে আমার সম্পর্কটা দীর্ঘদিনের, তবে সেটা প্রথম দিকে যে সম্পর্কটা ছিল সেটা বলা যায় পরোক্ষ। অর্থাৎ আমি যখন শহর থেকে অনেক দূরে আমাদের গ্রামের নাট্যচর্চায় সংযুক্ত হই, তখন থেকেই আশিসদা অর্থাৎ আশিস গোস্বামীর লেখালেখি নাট্য সংক্রান্ত বিভিন্ন পত্রপত্রিকায় পড়তে থাকি অল্প অল্প করে। কিন্তু পরবর্তীকালে যখন আমি কলকাতা শহরে নাট্যচর্চা সঙ্গে যুক্ত হই, তখন আরও বেশিভাবে বিভিন্ন পত্রপত্রিকা, বই ইত্যাদিতে আশিসদার বিভিন্ন প্রবন্ধ, নাট্য সংক্রান্ত গবেষণার বিষয় ইত্যাদি আমি পড়তে থাকি এবং অবহিত হই। কিন্তু আমি যখন ধীরে ধীরে আমার নাট্যচর্চার গতিপথ পরিবর্তন করি, অর্থাৎ বলা যায় যে আমি নিজে একটি নাট্যপত্রিকা সম্পাদনা করা শুরু করি, তখন থেকে আশিসদার সঙ্গে আমার সম্পর্কটা প্রত্যক্ষভাবে শুরু হয়। অর্থাৎ একেবারে ব্যক্তিগতভাবে যোগাযোগ তৈরি হয় নাটকের দৌলতেই।
এবং সেই সময় খুব কাছ থেকে আশিসদাকে পাই এবং যেটা আজও চলছে, বহমান বলা যায়, এবং এখন সম্পর্কটা অনেকটা পারিবারিক পর্যায়ে পৌঁছে গেছে। তো আশিসদা সম্বন্ধে বলতে গেলে যেটা খুব জরুরি বলা, সেটা হচ্ছে যে আশিস গোস্বামী যে সময়ের থিয়েটার চর্চা করছেন, অর্থাৎ তখন তরুণ বা যুবক, সেই সময় থেকে আজ পর্যন্ত সময়টা অনেকটা এগিয়ে এসেছে। অর্থাৎ তার দীর্ঘ একটা অভিজ্ঞতা আছে, কিন্তু তার সময় থেকে এই যে সময়টা এগিয়ে আসা, আজও আশিসদার মতো মানুষ, তার পরবর্তী প্রজন্ম, তারও পরবর্তী প্রজন্ম, অর্থাৎ বলা যায় একেবারেই নবতম প্রজন্ম বা তরুণতম প্রজন্মের সঙ্গেও একটা সম্পর্ক তৈরি করতে পারেন, এবং সেক্ষেত্রে তিনি সাবলীল। এবং তার সঙ্গে আমাদের সৌভাগ্য যে তার সঙ্গে আমরা সংলাপ বিনিময় করতে পারি। তার যে দীর্ঘ অভিজ্ঞতা পৃথিবীর থিয়েটার সম্বন্ধে, ভারতীয় থিয়েটার সম্বন্ধে, বাংলা থিয়েটার সম্বন্ধে, সেই অভিজ্ঞতার যে রসদ, সেগুলো আমরা পাই সহজেই। তিনি আমাদেরকে সাগ্রহে গ্রহণ করেন। এইটা একটা খুব বড় পাওনা, অন্তত আমি আমার থিয়েটার চর্চার ক্ষেত্রে দেখেছি। সেই দিক থেকে আশিসদা অত্যন্ত ব্যতিক্রমী মানুষ বলে আমার মনে হয়। Hello, good day. You know, of all the persons gathered here for this tribute, I am the one who knows Ashis Goswami the least. And so, despite this brief acquaintance, I am honored that I have been asked to speak about his greatness. Ashish and I met only a year and a half ago, in February 2020. We were in Fujairah, there to attend the Fujairah International Arts Festival, and within it the International Monodrama Festival. We also stayed in the same hotel, and therefore we frequently bumped into each other every day, waiting for a bus that would take us from the lobby to the events of the day. Aside from a Greek anthropologist whom I met in a conference the year before, I did not know anybody or any of the delegates staying in the hotel. But being an Asian, I am drawn to meet other Asians, and Ashish was the only Asian in the lobby whom I could relate to. So we introduced ourselves and said hello, and then sat together in the bus, where we talked and had conversations and got to know each other more. And I'm glad he was from India, because my grandfather was Indian, and therefore every time I meet an Indian in a conference or wherever I am, I'm always have this idea that I'm connecting with my grandfather's country. And so that was it. And in the process of conversing, Ashish also gave me a copy of his book, which I read for the next few days while at the conference. And from all this meeting, which was met for 5 days, and then after 5 days we left, and I thought I would never see him again until maybe another conference comes up. But then Ashish messaged me on Facebook, and I replied, and we continued the conversation after Fujairah. And from those conversations and from the book, maybe I just have one thing to add or to say about Ashish in the brief time we were together, in the brief time that we have known each other. And I think the one phrase I can imagine is that Ashish has a strong, passionate sense of social justice. I could see it in his book, in the way he wrote, in the kinds of plays that he liked, in the kind of plots and stories that he favored. I could see it also in his commitment. He's an eyewitness to a lot of Indian theater history and to Indian history itself. And many of the things that happened in his country affected his outlook and his aesthetic preferences and his liking for plays. I remember one day in the bus, as we were seated together, we looked out the window and we saw a building being constructed. And he told me, you know, Ricky, our countrymen made that building. And true enough, he was referring to Indian and Filipino laborers who went to the Middle East as overseas workers
and toiled in construction, making a building like that. And it dawned on me that this man has a very good sense of social justice, of equity, of migrant labor, of migrant force to go overseas to work, and that kind of thing. And I'm sure he's also a kind and caring man. And for that, maybe we will continue the conversations as we go on. And for that, it has been a pleasure and a treat and a privilege to know Ashish Goswami. So whatever the occasion this is, my greetings and my congratulations and best wishes to you, Ashish, for the good deeds you have done and for the good that is in your heart. Thank you very much. Vidwan Sarvatra Pujyate. In my first visit to India, I met him at Kolkata airport. He welcomed me with his fresh flowers. His mild and voice made his appearance more humble. At the time, I was heading to Rourkela with my drama troupe. I met him again in Rourkela at the International Theatre Conference, which was organized by Spandan organization in Rourkela. We had a good time. We shared our experiences on Sri Lankan and Indian theatre and also our regional theatre practices. He thoroughly mentioned bilateral and multilateral cooperation internationally on performing arts. And also he emphasized the importance of preservation of performing arts. On my way back to Colombo, we met again in Kolkata. He gave me his assistant to explore the cultural capital of India. Now we are friends. Dr. Ashish Goswami. He introduced to me the eminent Indian dramatists like Sri Subodh Patinayak and also organizations such as ARTED. I really admire his regional reputation by integrating our regional theatre practitioners together. He visited Sri Lanka a couple of years ago for the Colombo International Theatre Festival as a special guest. At that International Theatre Festival, he played a vital role more than a special guest. We pay our gratitude to his contribution at the compiling process of national theatre policy in Sri Lanka. And also we invited him to address drama school students at the Tower Hall Theatre Foundation, which functions as the National Center of ITI during his visit. His ideas on contemporary Indian alternative theatre practices and importance of the theatre preservation made constructive discourse among Sri Lankan theatre practitioners. And also he inspired the young theatre practitioners too. As a network maker, he collaborates theatre practitioners all over the world. His passion of theatre is truly admirable. It is great honor to me to have this opportunity to felicitate him. He is a man of independent in spirit. He is absolutely modest and with regard to his knowledge. I wish him all success and healthy, wealthy future to empower and nurture his arts practices. Stay safe and blessed, my big brother. Again, Vidwan Sarvatra Pujyate. Pranam, Dr. Ashish Goswami. Hi, I am Amir Nawaz and I am a theatre practitioner from Pakistan. Ashish Goswami is one of my best friends from India. He is the finest theatre critic I ever met in my life. Marvelous playwright and wonderful theatre director. I must say that he is the person whose footprints should be followed by young theatre makers. The best thing about him is his vision, his experience of theatre, and especially his passion for theatre, which makes him just like a moon in the sky. At the end, I just want to say a few words about him. Is like he's very humble,
very down to earth, very simple, yet he is a theatre genius. Ashish ji, I hope that you will continue to serve global theatrical community with your passion, with your experience, and with your vision. And hope we will meet someday, somewhere, and we will discuss a lot of theatre, a lot of Pakistan-India stuff. Till then, a lot of love for you from Lahore. Ayubowan. Namaskar. I am M. Safir, theatre practitioner and festival director of Colombo International Theatre Festival from Sri Lanka. I am very happy to speak few words about Dr. Ashish Goswami. It was in 2018. I met him at Colombo International Theatre Festival as a guest who participated in the festival which we organized. He was like an elder brother to me. From our first day of the meeting, which continuously up to date. Ashish, who is known to you, is theatre critic, playwright, author, actor, director, film director, like that. He is working in very wide range. In that fullest sense of the word, a veteran theatre practitioner. If I say something on behalf of myself about Dr. Ashish, he was not only continuously participating our Colombo International Theatre Festival. He was a strong resource contributor on our special wings of Colombo Theatre Forum held for international directors. Actually, I have thankful remind that his contribution was tremendous and value-added practice. Yeah, it was a really wonderful to meet Dr. Ashish and myself in different countries, in different festivals, discussing and sharing our ideas about the theatre practice in India, theatre practice in Sri Lanka, and global theatre trends and practice, etc. Like that. Yes, I have really felt and understand Dr. Ashish is honestly too much loves Bengali theatre, and he has made great sacrifice for it. So let him all dreams and sacrifice will come true. And on behalf of me and my team, I wish him the opportunity to engage in theatre for a long time in good health. বলবে যে আমার গাছগুলো নিয়ে তুমি এগুলো সব বৌদির করা আর এগুলো ওই যে আমার বিভিন্ন জায়গা থেকে পাওয়া, ওই যে লেবু গাছটা পাওয়া, এই জবা গাছটা, এই গাছটা, এগুলো সব কিন্তু সব থিয়েটারের প্রাপ্তি, বিভিন্ন জায়গায় পাই আর কিছু লাগানো হয়। প্রচুর গাছ থাকবে, জবা ফুলের প্রচুর গাছ, জবা গাছটা অনেক, প্রায় কিছুই কেনা না এখানে। কিন্তু গাছের পরিচর্যা সব বৌদি করে, একজন লোক রাখা আছে। এইটা হচ্ছে সেই গাছ, এটা নিয়ে এসছি আমি অবনীদার আশ্রম থেকে। চায়ে দিলে চায়ে খুব সেন্টেড হয় না, সেই গাছ। বাইরে তুলসী গাছ আছে অনেক রকম এখানে।
আপনি তো পুরো পশ্চিমবঙ্গে প্রচুর স্পেসে ঘুরলেন, মানে সেটাই আপনি করে থাকেন নির্দ্বিধায় যান আর কি। কোন স্পেসটা মনে হয় আপনার সবচেয়ে সায়েন্টিফিক হয়েছে এবং পারফরমেন্সের জন্য উপযুক্ত? সেটা তো ধরো বলবে ওই রতন বলে গল্প, রতনদার কাছ থেকে আমি শুধু স্পেসটা দেখিনি, তো স্পেসটা কেন করেছে কী করে তার সায়েন্টিফিক তার ব্যাখ্যা ছিল। আমরা যখন যদি স্পেস নিয়ে ভাবনা চিন্তা করি আমাদের কী কী বিষয় মাথায় রাখা উচিত? কারণ আমি বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হবে। তো স্পেসটা যদি এক না হয়, ধরো আমি ওই প্রসিনিয়ামের যে জায়গাটা, সেই জায়গাটাকে মাথায় রেখে যদি একটা স্পেস তৈরি করি সেটা একরকম। আর যদি মনে করি এরকম একটা স্পেস করব যেখানে যেটাকে খুলে মেলে আমি যেমনভাবে অভিনয়টা করতে পারবো, আর যে কোনোভাবে আমি অভিনয়টা করতে, এই দুরকমভাবেই স্পেসটা হওয়া উচিত। তার যেরকম এই প্রসিনিয়ামটাকে মাথায় রেখে একটা স্পেস কেমন হওয়া উচিত তার যেন খুবই একটা সুনির্দিষ্ট উদাহরণ রতনদার ওখানে রেখেছে। সেখানে যে বার্ড সাই ভিউ, সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হলে পরে তার সিটিং অ্যারেঞ্জমেন্টটা কেমন হবে, কতটুকু পর্যন্ত, মানে রতনদা বলছে আমার এখানে একদম সাইডে বা একদম শেষে বসলেও লোকটা দেখতে পাবে, বুঝতে পেরেছো? এবং হচ্ছে যে আমি যে বার্ড সাই ভিউটা ওই যে ফ্রন্ট রো থেকে দেখতে হবে তা না। এবং তিনি উদাহরণ দিচ্ছেন যে আমি ম্যাকবেথ যখন করলাম তার কিছু কিছু ডিজাইন আমি একদম ফ্লোরে করলাম, কিন্তু আমার মাথা রাখতে হলে যে আমার ওই শেষ লোককে যেন দেখতে পাই, এইটা আমি জানি বলে করতে পারছি আর কি, বুঝতে পেরেছি? এইটার একটা সমস্যা হয় এখন, যেটা হচ্ছে বিভিন্ন জায়গা পেয়ে যাচ্ছে যেমন কিছু একটা তৈরি হয়ে যাচ্ছে, এবং সেটা প্রসিনিয়াম কেন্দ্রিকই তৈরি করার একটা চেষ্টা করছে। তাতে গিয়ে খুব অসুবিধা হয় যে তুমি একরকমভাবে ভাবো তুমি প্রসিনিয়ামের মতো একটা স্ট্রাকচারের, মানে ধরো ওটা খোলাই আছে কিন্তু লাইটগুলো এমনভাবে সেট করা যে তুমি ওইটার বাইরে যেতে পারছো না, বা সাউন্ডটা এমনভাবে তৈরি করা আছে সেই সাউন্ডটাকে নিয়ে তুমি অন্য একটা জায়গায় গিয়ে খেলতে, মানে নাটকটা করতে পারবে না তুমি। এই সমস্যাগুলো হচ্ছে, এগুলো একেবারে আমি সেদিন কাকে যেন বললাম, হ্যাঁ তপন থিয়েটারটা নিয়ে যে কী হচ্ছে, তখন বললাম যে এটা কিন্তু অ্যাবসলিউটলি এটা সাউন্ড ইঞ্জিনিয়ারের কাজ আর কি, এটা এইগুলো কিন্তু এই সময় দাঁড়িয়ে এটা ভাবতে হবে। কারণ আমি সাউন্ড ইঞ্জিনিয়ার, তিনিই পারেন ওই যে পুরো প্রসিনিয়াম স্ট্রাকচারটার পুরো সাউন্ডটা কোনো জায়গায় লিক করবে না, কোনো জায়গা থেকে সরবে না, একই রকমভাবে আসবে সবার কাছে, এই মেজারমেন্টটা তারা পারবে। এটা কিন্তু এই যে সাউন্ড করে থিয়েটারে বা কাজ করেন তিনি পারবেন না এটা। ফলে সেইভাবে আমাদের এই অভ্যেসগুলো তো হয়নি। অর্থের একটা কারণ থাকে, কিন্তু অর্থের থেকেও আমার মনে হয় বেশিরভাগ কারণ থাকে যে এইভাবে যে করতে হবে এই ভাবনাটা আমাদের অনেক সময় থাকে না কি বিষয়টা, ঠিক আছে? কিন্তু এখন তো ধরো একটা ক্রাইসিসের জায়গা থেকে অনেকগুলো স্পেস তৈরি হচ্ছে, যেগুলো কাজেও লাগছে, কিন্তু খুব সায়েন্টিফিক হয়ে উঠছে এরকম বলা যাবে না। হয় না।